সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একজন জাতিকার প্রেডিকশন করার জন্য এই চ্যানেলটিতে উপস্থিত। অনলাইন প্রেডিকশন। এই অনলাইন প্রেডিকশন শুরু করার আগে ছোট্ট একটা বিজ্ঞপ্তি। 9903136903 9903136903 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করতে হবে। আমার অনলাইন প্রেডিকশনের ফিস হচ্ছে 3000 টাকা। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি বা এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 আওয়ার্স এর মধ্যে 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিংকটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আমি ইদানিং লক্ষ্য করছি যে প্রচুর মানুষ কিন্তু আমার প্রেডিকশন করাতে চাই। ও প্রেডিকশন করাবার জন্য টাকা লাগবে নাকি? অ্যাস্ট্রোলজি নিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড বলতে গেলে পর্যন্ত কিন্তু আমি ফিজ নিই, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আমি দুয়ারে অ্যাস্ট্রোলজি করি না, ফ্রিতে অ্যাস্ট্রোলজি করি না, ফ্রিতে আমি একটি কথাও বলি না। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেবল আমার স্টুডেন্টদের জন্য, গসিপ করার জন্য, গল্প করার জন্য, বা আপনার অনুষ্ঠান ভালো লাগলো ধন্যবাদ জানাবার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নয়। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি হোয়াটসঅ্যাপে তাদের সাথেই কথা বলি যারা আমার স্টুডেন্ট, আর আমাকে হোয়াটসঅ্যাপ করবে কেবল আমার স্টুডেন্টরা, বাদ বাকি অন্য কেউ না। প্রয়োজন হলো আমি অনলাইন প্রেডিকশন করতে চাই বলতে পারেন, কিন্তু কোনো কি বলবো গসিপ করার জন্য, সান্ধ্য বৈঠকের জন্য কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। একটা কথা জানিয়ে রাখি যে এই যে প্রেডিকশন করে আমি লিংকটি পাঠিয়ে দিলাম, যদি মনে হয় এই প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান তাহলে সেটাকে সুরক্ষিত, সংরক্ষিত এগুলো করে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। পরে কি হলো স্যার, হঠাৎ করে চ্যানেল থেকে আমার প্রেডিকশনটা ডিলিট হয়ে গেল কেন, তার দায়িত্ব কিন্তু আমার নয়। সেভ ডাউনলোড করে রাখার দায়িত্ব আপনাদের। আমি প্রেডিকশন তাদেরই করি যারা খুব সিরিয়াস। আমার সামনেটা কেমন আছে সেটা জানার জন্য আমি প্রেডিকশন করি না। অত ঠুনকো বা চিপ অ্যাস্ট্রোলজার কিন্তু আমি নই। যদি মনে হয় সিরিয়াস হয়ে যে আমি আমার জীবনের সামনের ক্ষেত্রে কোন জায়গায় কোন রুটে যাওয়া উচিত, কি কাজ করা উচিত, কি করা উচিত, কি করা উচিত নয়, এই পুরো জিনিসটা জানবো, আমার যে প্রেডিকশন তার মধ্যে থেকে আমি আমার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করব এবং সেটাকে অবশ্যই শর্ট আউট করব।
যারা যারা মনে করছেন না না রিমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই পয়সার ব্যাপার করার দরকার নেই ভাই, শুধুমাত্র এমনি একটু জেনে নিয়ে এই বছরটা কেমন যাবে বা সামনে আমার কি আসতে চলেছে, তারা কখনো আমাকে দিয়ে অনলাইন প্রেডিকশন করাবেন না, আমার চেম্বারেও আসবেন না। অনেকেই আমার চেম্বারের নাম্বারটা জানে না, তাই জন্য আমি জানিয়ে রাখি যে আমাকে অনলাইন প্রেডিকশন যদি করাতে হয় আমাকে দিয়ে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ফোন করবেন না, 9903136903, এখানে কিন্তু ফোন করবেন না। আর যদি অনলাইন প্রেডিকশন করাতে হয় আর যদি চেম্বারে আসতে হয় 1:1 প্রেডিকশন করাতে হয়, চেম্বার ফিস কিন্তু 1500 টাকা, অনলাইন ফিস কিন্তু 3000 টাকা। চেম্বারে আসতে হলে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে 7003055489, কি বললাম, 7003055489, এটা কিন্তু আমার অফিস নাম্বার। আর এই অফিস নাম্বারের ফোন করে কিন্তু ভাববেন না যে স্যার ফোন ধরছে, কখনোই কিন্তু নয়, বা সুমন্ত বাবু ফোন ধরছে, তা কিন্তু নয়। হ্যাঁ, অফিসের লোকজন ফোন ধরবে। আবার বলছি, অফিস নাম্বারটা হচ্ছে 7003055489। এটা কিন্তু কেবলমাত্র চেম্বার বুকিং এর জন্য। আর ফোন করতে হবে কিন্তু সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। যদি ওই 12টা 1টার মধ্যে করে ফেলা যায় তো সবচেয়ে ভালো। 10টার আগেও করবেন না, দুপুর 2টোর পরেও করবেন না। বোঝা গেল? জন্ম ছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক, এগুলো কি, কাকে বলে, এই নিয়ে বহুবার আমি আলোচনা করেছি, তাও একটু শর্টে বলে দিই। আমরা যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে। মনে রাখা দরকার, আমাদের জীবনে 3বার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হওয়া অবশ্যই প্রয়োজন, প্রেডিকশন করানো অবশ্যই প্রয়োজন। প্রথমটা হচ্ছে যেদিন জন্মালাম তার পর মুহূর্ত থেকে 10 বছরের মধ্যে, দ্বিতীয়টা হচ্ছে 17 থেকে 21 বছরের মধ্যে, তৃতীয়টা হচ্ছে 36 থেকে 42 বছরের মধ্যে। এর পেছনে অনেক যুক্তি রয়েছে, কারণ রয়েছে, সেইগুলো নিয়ে আজকে আর আলোচনা করলাম না। এই যে আমার জন্মের সময় যে গ্রহের অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে জন্মছক হচ্ছে, তারপর আমার 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আমার বয়স বাড়ছে। আমার বয়স বাড়ার সাথে সাথে আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, চিন্তাধারার পরিবর্তন হচ্ছে, শারীরিক ভাষার পরিবর্তন হচ্ছে, যৌনতার পরিবর্তন হচ্ছে। ঠিক সেরকম জন্মের সময় যে গ্রহের অবস্থান ছিল সেইগুলো প্রতি মুহূর্তে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। সেগুলো কিন্তু স্থির হয়ে এক জায়গায় একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নেই। এই যে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে, আজকের দিনে গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে যে ফরমেশনটা নিচ্ছে তার উপর বেস করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশনের ছক বলে। আবার দেখা গেল আমার জন্মছক নেই, আমার জন্মছক নেই বলতে আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানি না, কখনো হাত দেখা দ্বারা সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি 5 থেকে 10% বেশি জানা যায় না, তখন কিন্তু একমাত্র অবলম্বন চোখের কর্নিয়া দ্বারা, যাকে কালপুরুষ ছক বলে। কালপুরুষ ছক মানে ওই মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, আর কালপুরুষ ছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক, এইগুলো পুরোপুরি কিন্তু পিওর ক্যালকুলেশন, পিওর সায়েন্স, পিওর ম্যাথ। এগুলো কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাথ বা অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন কিন্তু নয়। আমি এই জাতিকার জন্মছকটি যদি লক্ষ্য করি, জাতিকার জন্মেছে, একবার আমি বলে দিচ্ছি, যদি ভুল হয়, হতেই পারে কোনো কারণে মিস্টেক, তখন আমাকে যেন দেয়া হয়। কখন জন্মেছে, কোথায় জন্মেছে বললাম না, কিন্তু 4th সেপ্টেম্বর 1998, মানে সেপ্টেম্বর মাসের 4 তারিখ 1998 সালে এই জাতিকাটি জন্মেছে। জন্মছকটি যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কিন্তু বৃশ্চিক লগ্ন আমি লক্ষ্য করতে পারছি এবং মকর রাশি। বৃশ্চিক লগ্ন, মকর রাশি। 1 নম্বর ঘরে প্লুটো, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে ইউরেনাস, নেপচুন, চন্দ্র, 4 নম্বর ঘরে শনির ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। চন্দ্রও কিন্তু শনির ঘরে বসেছিল 3 নম্বর ঘরে। 4 নম্বর ঘরে শনির ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। 5 নম্বর ঘরে
মিনের ঘরে বৃহস্পতির ঘরে বৃহস্পতি বসে রয়েছে, 6 নম্বর ঘরে মেষের ঘরে মঙ্গলের ঘরে শনি বসে রয়েছে, 7 নম্বর ঘরে বৃষর ঘরে শুক্রের ঘরে কোনো গ্রহ নেই, 8 নম্বর ঘরেও কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে কর্কটের ঘরে চন্দ্রর ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে, 10 নম্বর ঘরে সিংহের ঘরে রবির ঘরে রাহু শুক্র সূর্য এবং বুধ বসে রয়েছে, 11 নম্বর এবং 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। কেমন? আমি যদি একবার দেখে নি, 1 লগ্নে প্লুটো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ। আর আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি দেখি, তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে বৃহস্পতি এবং বুধ, বৃহস্পতির ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে, 3 নম্বর ঘরে চন্দ্র, 4 নম্বর 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 6 নম্বর ঘরে রাহু, 7 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 8 নম্বর ঘরে রবি, 9 নম্বর ঘরে ইউরেনাস নেপচুন, 10 নম্বর ঘরে শুক্র শনি, 11 নম্বর ঘরে প্লুটো, আর 12 নম্বর ঘরে কিন্তু মঙ্গল এবং কেতু শুক্রের ঘরে। তাহলে আমি খুব ভালো মতন যদি প্রথমেই বৃহস্পতিটাকে দেখি, তাহলে 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ 5 নম্বর ঘরেই বসে রয়েছে, সফলতার ঘরে বসে রয়েছে। তাহলে আলটিমেট প্রথমেই যদি এই জাতিকাটির বিবাহিত জীবন লক্ষ্য করা যায়, দুরন্ত হাজবেন্ডের জায়গা, বিবাহের জায়গা নেগেটিভ ছিল না, কিন্তু অত্যন্ত পজিটিভ। কিন্তু এক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, তাহলে বৃহস্পতি কিন্তু বুধকে হিট করছে। সমসপ্তমে বৃহস্পতি 1 2 3 4 5 6 7 11 নম্বর ঘরকে হিট করছে, 5 এবং 11 সমসপ্তম কানেকশন ক্রিয়েট হচ্ছে। তাহলে 11 নম্বর ঘরটা বুধের ঘর, সেই বুধ কিন্তু 10 নম্বর ঘরে বসে আছে, সূর্যের ঘরে বসে আছে। স্যার বুধাদিত্য যোগ, কিন্তু মনে রাখা দরকার আছে বুধ কিন্তু শুক্র এবং সূর্যের আন্ডারে বসে রয়েছে, অর্থাৎ দারিদ্র যোগের আন্ডারে বসে রয়েছে। অর্থাৎ আমার বৈবাহিক যে জায়গাটা, আমার স্বামীর যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। কেন না? দারিদ্র যোগ মানে কিন্তু প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। আমি ক্ষুধার্ত, আমায় খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ ইন্ডিকেট করে হচ্ছে ফল ডাউন, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, এবং সবচেয়ে বড় কথা ফল ডাউন করে দেয়। এবং এই বৃহস্পতি কিন্তু সমসপ্তমে যে বুধকে হিট করছে, 11 নম্বর ঘর কিন্তু কর্মফলের জায়গা, সেই বুধ কিন্তু রাহু কানেক্টেড হয়ে গেছে, একাধিক বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। অথচ বৃহস্পতি এবং 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ ধনু এবং মীনের অধিপতি গ্রহ বৃহস্পতি পজিটিভ হয়ে বসে রয়েছে। তাহলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বারবার ধরে বলেছি, যে কোনো বিবাহ মানে বিবাহ করার আগে বা প্রথম অবস্থাতেই একবার চেক করে নেওয়া প্রয়োজন ছিল। আমি বারবার বললাম 17 থেকে 21 বছরের মধ্যে চেক করে আমার নেগেটিভিটিকে অফ করে তারপর আমি আমার কাজ করি, তাহলে কোনো নেগেটিভ জায়গায় আমি কখনো কিন্তু ইনভলভ হয়ে যেতাম না। যদি এই ছকটি ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু এই জাতিকাটির বিবাহিত জীবন খারাপ ছিল না, কিন্তু এই জাতিকাটির একাধিক বিবাহের জায়গা, এবং প্রথম বিবাহটি সম্ভবত স্ম্যাশড হয়ে যাওয়া এবং ভেঙে গেছে বোধহয় সম্ভবত এখনো পর্যন্ত, কিন্তু সেটা তো যাওয়ার ছিল না। তাহলে মানুষ কতটা বুর্বাক। হয়তো বলবে যে আমি এই শাস্ত্রীজির কাছে গেছিলাম, এই মহারাজজির কাছে গিয়েছিলাম, এই অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম, এই আংটি পরেছিলাম, এই যজ্ঞ করেছিলাম। আমি বারবার ধরে বলেছি, অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহ রবি শনি শুক্র মঙ্গল বৃহস্পতি বুধ অ্যাসেট্রা, অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ কিন্তু কখনো আকাশে বিচরণ করে না। এগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, তার মানে আমার ভেতরে কিন্তু এই গ্রহগুলির উপস্থিতি রয়েছে। কেমন? আরেকটা ব্যাপার যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্রহের দ্বারাই আমরা চালিত পরিচালিত হচ্ছে, আমি বারবার বলেছি। তাহলে বৃহস্পতির জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকা সত্ত্বেও আমি সংসার করতে পারছি না, এবং ভবিষ্যতেও তুমি সংসার করতে পারবে না। চ্যালেঞ্জ করলাম, কেন? নেগেটিভিটিটাকে অফ করতে হবে। কেন স্যার? কেতু দ্বারা সব সময় কিন্তু আমরা স্যাটিসফ্যাকশনকে বুঝি। কেতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো ক্ষেত্রে।
এক হচ্ছে আমার স্যাটিসফ্যাকশনের জায়গায়, আবার আরেকটা জায়গা হচ্ছে আমি যদি কখনো সরকারি চাকরি চাই। এটা আমি এমনি বললাম, আমি সরকারি চাকরির জন্য বা সরকারি আনুকূল্য লাভের চেষ্টা করছি, অথচ কেতু উচ্চস্থলীন, কখনো তুমি সরকারি চাকুরি বা কখনো তুমি কিন্তু মানে আমাদের সরকারি আনুকূল্য লাভ তুমি কখনোই পাবে না। মনে রাখা দরকার আছে আবার 4 নাম্বার ঘর দ্বারা আমরা আমার ব্যক্তিগত জীবনকে বুঝি। আমি আমার জীবনে কতটা সুখ, কতটা আনন্দ, কতটা তৃপ্তি পাবো, সেটা কিন্তু আবার 4 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। তাহলে সেই 4 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে কুম্ভের ঘরে। কেননা বৃশ্চিক লগ্ন যদি হয়, বৃশ্চিক, ধনু, মকর, 4 নম্বর ঘর হচ্ছে কুম্ভ। এখন কেতু এমন একটা প্ল্যানেট, ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, যার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ, বা সে যদি কোনো গ্রহের সাথে বসে থাকে সেই গ্রহটি যদি পাওয়ারফুল হয় তাহলে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যায়। এক্ষেত্রে কেতু কিন্তু শনির আন্ডারে বসে রয়েছে, সেই শনি কিন্তু মেষে বসে রয়েছে, মঙ্গলের ঘরে বসে রয়েছে। শনি কিন্তু নিচস্থ হয়ে গেল, শনি কিন্তু নিচস্থ হয়ে গেল, তার কারণ শনি কিন্তু তুলার ঘরে উচ্চস্থ, আর আর মেষের ঘরে কিন্তু নিচস্থ, আমার 6 নাম্বার ঘর। সুতরাং মারাত্মকভাবে 6 নাম্বার ঘর দ্বারা প্রাপ্তহিক জীবন বোঝা যায়। কেমন? তার মানে যেটা, যে আমার জীবনের মধ্যে প্রথমত ডিসিপ্লিনের অভাব হয়ে যাচ্ছে। আত্মসমালোচনা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিসিপ্লিনের অভাব হয়ে যাচ্ছে, নিয়মানুবর্তিতা, নিজেকে সংযমী করা, কন্ট্রোলের মধ্যে রাখা, ইমোশনাল না হওয়া। আমি শুধু আমার কাজটা করে যাব, ধৃত্য দুর্বাত্তা স্ত্রিয়ত্তিং ত্রায়ত্রত্তা প্রাপ্য প্রবৃত্তা নৈরত্তং নৃতি নত্তা নৃত্যে উরাত্তাই যাইয়ত কর্তা আনন্দ সত্তা ব্যথিরতেইয়ত্তা। আমি শুধু আমার কাজটা করে যাব, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে শনি যখন নিচস্থ হয়ে গেল তখন কেতুও নিচস্থ হয়ে গেল 4 নাম্বার ঘরে। 4 নাম্বার ঘর দ্বারা আমরা সাংসারিক জীবন, 4 নাম্বার ঘর দ্বারা আমি আমার ব্যক্তিগত জীবন বুঝি। তাহলে সেখানে কখনো তুমি স্যাটিসফাই হতে পারবে না যদি না নেগেটিভিটিকে অফ করো। তোমার ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, শুনে আচ্ছা দেখি, পয়সা করে জোগাড় করে তারপর দেখি। আরেকটা হচ্ছে না, আমাকে ভালো থাকতে হবে, সুখে থাকতে হবে। ভালো থাকা, সুখে থাকাটাও কিন্তু একটা অভ্যেস, ভালো থাকা, সুখে থাকাটাও কিন্তু একটা হ্যাবিট এবং একটা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যেতে হয়। আমি বারবার বলেছি জীবন একটা অঙ্ক, তুমি যদি সেই অঙ্কটা করতে পারো তাহলে কোনো কিছুই তোমার কাছে মানে কেউ অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে না, প্রতিবন্ধকতা নয়। তাহলে তুমি যদি সিরিয়াস হও তাহলে ভবিষ্যৎ জীবন তোমার সিকিউর হবে, আর তা না হলে স্যার দ্বিতীয় বিয়েটাও শেষ হয়ে গেল স্যার, স্যার তাহলে এইরকম একটা মানসিকতা তোমার চলে আসবে। কেমন? আমি কিন্তু অত্যন্ত নেগেটিভ সিচুয়েশনের জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারছি। 4 নম্বর ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। 1 2 3 4 5 6 7, আবার সেই কেতু কিন্তু ভালো মতন দেখো ক্ষেত্রের জায়গাটাকে নেগেটিভ করছে। 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 4 10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পটভূমি ক্ষেত্র মানে পটভূমি। তাহলে 4 নাম্বার ঘর সমসপ্তমে 10 নাম্বার ঘরকে হিট করছে। প্রথমত বুধকে নেগেটিভ করে দিচ্ছে, সঠিক মতন বুদ্ধির ইমপ্লিমেন্টেশনের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। শুক্র এবং সূর্যের আন্ডারে কিন্তু চলে আসছে এই কেতু, তার মানে দারিদ্র যোগের আন্ডারে কেতু চলে আসছে। রিফ্লেকশন নেগেটিভ, রিফ্লেকশন মারাত্মক নেগেটিভ জায়গা, এবং সূর্য রাহুর অবস্থানের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। মানুষ চেনায় তোমার গলতি থাকবে, রাহু মানে ইলিউশনের কারকতা। সুতরাং সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে কি হবে জানো তো, তুমি খারাপ মানুষকে ভালো মনে করবে, ভালো মানুষকে খারাপ মনে করবে, আর স্রোতে ভেসে যাচ্ছ, মনে করবে বাঁচাও বাঁচাও, একটা কাঠকে ধরতে যাবে, সেই কাঠ তোমাকে ধরলো, ধরে আবার জলে নিক্ষেপ করবে। মিলিয়ে নিও। কেমন?
শনি নিচস্থ, কেতু নেগেটিভ হয়ে গেল, কেতু কিন্তু সমসপ্তমে 1-4-10 কানেকশনকে ডিস্টার্ব করে দিল। 1-4-10 কানেকশন মানে হচ্ছে আমার ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন এবং আমার আনন্দ সুখ প্রাপ্তির জায়গাটাকে কিন্তু নেগেটিভ করে দিল। তুমি খুব ভালো মতন যদি লক্ষ্য করো, 7 নাম্বার ঘর, আমি আবার বিবাহের ক্ষেত্রেই চলে আসি, 7 নাম্বার ঘর দ্বারাও কিন্তু আমরা আমাদের পার্টনারকে বুঝতে পারি। তাহলে 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, বৃষ এবং তুলার অধিপতি গ্রহ কিন্তু 10 নাম্বার ঘরে দারিদ্র যোগের আন্ডারে। 12 নাম্বার ঘরে কখনো কোনো ভাবে যদি শুক্রের কানেকশন থাকে, তাহলে ডিভোর্স, সেপারেশন, ডিভোর্স অনিবার্য হয়ে যায়, এটা মনে রাখার দরকার আছে। আবার 9 নাম্বার 3 নাম্বার ঘরকে যদি দেখা যায়, তাহলে চন্দ্রের ঘরে মঙ্গল এবং সমসপ্তমী কিন্তু শনি চন্দ্র, সেই শনি কিন্তু আবার 6 নম্বর ঘরে নেগেটিভ ভাবে শনি মঙ্গল হিট করছে। তাহলে মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা, তারপরে আর্গুমেন্টে জড়িয়ে যাওয়া, সারা মানে দেখবে বিবাহিত জীবন নিয়ে মানে বেশি কচলালে লেবু যেমন তেতো হয়ে যায়, সেরকম জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 7 নাম্বার ঘরের শুক্র, 12 নাম্বার ঘরের শুক্র, সেই শুক্র 10 নাম্বার ঘরে কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে এসছে। সেই শুক্র কিন্তু রাহু কানেক্টেড হয়ে গেছে। একটা কথা বলি মা তোমাকে, 98 সালে জন্মেছ, তুমি আমার সন্তান তুল্য। এর ফলে কি হয়ে যাবে জানো তো? ভোগ্যপন্ন হয়ে যাবে। হ্যাঁ, তোমার চিন্তা, তোমার ভালোবাসা, তোমার ব্যক্তিত্ব এবং তোমার সাপোর্ট, তোমার মন কেউ জানতে চাইবে না। শুধু নারীর শরীর একটা কামনার বস্তু হয়ে থেকে যাবে। এক্সট্রিমলি সরি টু সে, শুনতে তোমার হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু এটা আমি লক্ষ্য করতে পারছি। আর 12 নম্বর ঘরে শুক্রের কানেকশন ক্রিয়েট হচ্ছে, সেই 12 নম্বর ঘরে শুক্র নিচস্থ শনিকে হিট করছে। ভয়ঙ্কর পরিণতি। 98 সালে জন্মেছো, বাচ্চা মেয়ে, সারাটা জীবন পড়ে রয়েছে, ছটফট করবে। একবার একে মনে হবে বিশ্বাস করি, একবার ওকে মনে হবে বিশ্বাস করি, একবার তাকে মনে হবে বিশ্বাস করি। নেগেটিভ সিচুয়েশন। নিজের চিন্তাধারাকেও বদলাবার প্রয়োজন আছে। কেমন? কেননা এই যে শনি এবং মঙ্গলের কানেকশন, সেখানে চন্দ্র চলে আসছে, তাহলে তোমার মনের জায়গাটাও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স আমি লক্ষ্য করতে পারছি। 3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায়। তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটাতেও কিন্তু আরো নিজেকে সংযমী করা প্রয়োজন। আরো কিন্তু তোমার মধ্যে কি প্রয়োজন? কুল, কাম, কন্ট্রোল। সৌকর্মসা নিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণপিক নিঃস্বাদৌরিব্য সুচিত সৌভাং সার্বা। প্রয়োজন, ভীষণ প্রয়োজন। 8 নাম্বার ঘর দ্বারা শ্বশুর বাড়ির জায়গাটা বোঝা যায়। আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, শ্বশুর বাড়ির জায়গাটা তোমার পজিটিভ নয়, আজকের দিনেও নয়। আজকের দিনেও কিন্তু তোমার শ্বশুর বাড়ির জায়গাটা পজিটিভ নয়। তার কারণ 8 নাম্বার ঘরটা হচ্ছে মিথুনের ঘর, অধিপতি গ্রহ হচ্ছে বুধ, যা কিন্তু 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, কর্মফলের জায়গা। সেই 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে গেছে। হ্যাঁ, আবার 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 8 নাম্বার ঘর কিন্তু 2 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে 2 নাম্বার ঘর দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গাটাও বোঝা যায়। শ্বশুর বাড়ির সাথে বন্ডিং বা অ্যাডজাস্টমেন্টের অভাব হয়ে যাবে। প্রথম ঠিক থাকবে, কখনো ঠিক থাকবে, যেহেতু বুধ রবির সাথেও বসে রয়েছে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, কখনো ভালো কখনো খারাপ। আর সবচেয়ে বড় কথা, চন্দ্র দ্বারা ক্যালকুলেশন ক্রিয়েট করলে 6 নাম্বার, 1 নাম্বার এবং 8 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে ডেফিনিট ভাবে মানে বলা যায় যে তোমার মনটাও কেউ কিন্তু সঠিক মতন বুঝতে পারবে না, তোমার মন বোঝার চেষ্টা করবে না, তোমার ফিলিংস বোঝার চেষ্টা করবে না, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? শ্বশুর বাড়ির জায়গাটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। তার কারণ 8 নাম্বার 10 নাম্বার ঘরের মধ্যে কানেকশন ক্রিয়েট হচ্ছে। 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কর্মফলের জায়গাও কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে আসছে। তাহলে শ্বশুর বাড়ির জায়গাটাও কিন্তু আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না।
আবার বুধ রাহুর জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর বৃদ্ধি হয়ে যাওয়ার জায়গা আমি কিন্তু সেটাও লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং যেহেতু সেকেন্ড হাউসকেও হিট করছে, হ্যাঁ সেকেন্ড হাউসকেও যেহেতু হিট করছে 1 2 3 4 5 6 7 8 নম্বর ঘর, 2 নম্বর ঘরকে, তাহলে 2 নম্বর ঘর দ্বারা আত্মীয় স্বজন কাছের মানুষের ক্ষেত্রেও আমি কিন্তু মানে গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু তোমাকে হতেই হবে। মনে রাখা দরকার, এই যে 11 নম্বর ঘর মানে হচ্ছে কর্মফলের জায়গা। আমি কর্মফল কি ভাবে পাবো, কতটুকু পাবো? কর্মফলের জায়গা অনেক সময় উচ্চস্থ থাকলে তুমি চারিপাশে তাকিয়ে দেখতে পাচ্ছ না, যারা আজকে সফল হয়ে রয়েছে, এক্সাম্পল যারা তোমার কাছে এ সফল ও সফল ও সফল, তার মধ্যে মানে এক্সট্রিমলি সরি টু সে 50 থেকে 60 বা 70% কিন্তু অকেজো। এ সফল হলো কি করে? সেটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ট্রেডে তুমি দেখো, তুমি তখন সারপ্রাইজ হয়ে যাবে, সে কি এ সফল? তাহলে অনেক ক্ষেত্রে কর্মফলের জায়গাটা পজিটিভ থাকলেও কিন্তু, হ্যাঁ আইপিএল চলছে, ছোট্ট একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগে একজন 80 না 82 83 করেছিল, তার নাম এখানে আমি বলছি না, যখন 2 করলো আবার 14 করলো, দুইবার কিন্তু সহজ কাজ মিস করলো, সে আলটিমেট কিন্তু 84 না 85 করে সেদিনকার ম্যান অফ দি ম্যাচ হলো। অথচ 2-এ যখন সে একটা ক্যাচ দিয়েছিল, হ্যাঁ গালিতে, তখন সেই ক্যাচটা ধরে নিলে সে কোথায়? তাহলে কর্মফলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। কর্মফলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবসময় কর্ম করলে সেই কর্মফলই যে আমি পাবো, নট নেসেসারি। তাহলে 11th হাউসটাও কিন্তু নেগেটিভ হয়ে গেল, ওই যে বললাম দারিদ্র যোগের আন্ডারে চলে আসার জন্য। কেমন? দারিদ্র যোগের আন্ডারে চলে আসার জন্য। এই ছকের মধ্যে আমি নেগেটিভিটি সেরকম খুঁজে পাচ্ছি না, কিন্তু বিবাহিত জীবনের শুধুমাত্র বারবার ধরে বললাম, বৃহস্পতি দ্বারা যদি ক্যালকুলেশন করা যায়, দুর্দান্ত জায়গাটা রয়েছে। এবং তোমার নেগেটিভিটি মানে সর্বপ্রথম হচ্ছে মানুষ চেনার ক্ষেত্রে মারাত্মক গলতি, তোমার গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক ভুল। এবং যখন আমার শনি নিচস্থ থাকে, তখন তুমি যতই বলো আমি ঠিক 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 ঠিক, তোমার কর্ম, তোমার চিন্তাধারা এবং তোমার সংযম জায়গাটা ঠিক নেই। তোমাকে আরো নিজেকে কন্ট্রোল করার প্রয়োজন আছে, এবং ডিসিপ্লিনের জায়গায় মারাত্মক নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং যখনই চন্দ্র এবং মঙ্গলের ক্যালকুলেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং তা যখন সেই 3 নম্বর ঘরে সমসপ্তমে শনিকেই হিট করছে, আবার শনি কিন্তু মঙ্গলের ঘরেই বসে রয়েছে, তাহলে তোমার চাপা ক্রোধ, রেগে গেলে ভয়ঙ্কর ইরিটেশন, রেগে যাওয়া, রেগে গেলে কি করছো নিজেই বুঝতে পারছো না, এই রাগটাকে কন্ট্রোল করার প্রয়োজন আছে। আর মঙ্গল আর শনি কিন্তু সমসপ্তমে 12 নম্বর ঘরকে হিট করছে, তাহলে যে কোন 12 নম্বর ঘর মানে কি? আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে 12 নম্বর ঘর। তাহলে যখন তুমি রেগে যাও, তখন তুমি পুরো ধ্বংসাত্মক হয়ে যাও, একটা সম্পর্ককে ভেঙে দিতে চাও বা ভেঙে দেবার মানসিকতা চলে আসে। একটা কাপ থেকে শুরু করে, একটা গ্লাস থেকে শুরু করে, একটা সম্পর্ক থেকে শুরু করে সবকিছুকে ভেঙে দেওয়ার প্রবৃত্তি ক্রিয়েট হয়। এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। শনি এবং মঙ্গলের অবস্থান, শুক্র এবং রবির অবস্থান মানে একত্রিত হয়েছে, তাহলে শনি এবং মঙ্গল 6 নম্বর ঘর, কেননা মেষের ঘর। আবার শনি এবং মঙ্গল 9 নম্বর 3 নম্বর ঘর, কেননা 3 নম্বর ঘরটা শনির ঘর, 9 নম্বর ঘরে ফিজিক্যালি মঙ্গল বসে। আবার যদি দেখা যায় যে এই 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ সমসপ্তমে 12 নম্বর ঘরকে হিট করছে শুক্র, সেই শুক্র কিন্তু আবার রবির সাথে হিট করছে। আবার 1 2 3 4 5 6 7 সেই রবি এবং সূর্য, বুধ, রাহু সব কিন্তু শনি এবং কেতুকে হিট করছে, কেননা কুম্ভের ঘরের অধিপতি গ্রহ শনি। তাহলে তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে, রক্তজনিত সমস্যা পরবর্তীকালে আসতে পারে। ইউট্রাস জাতীয় প্রবলেমের জায়গা পরবর্তীকালে ভয়ঙ্কর ভাবে আসতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস, বুঝতে পেরেছো? ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে হতেই হবে। এবং এছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি, মানসিক ডিপ্রেশনের জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এটাও কিন্তু তোমাকে ভীষণ মানে সাবধানতার সাথে হ্যান্ডেল করা প্রয়োজন।
এই কয়েকটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে, এই নেগেটিভিটিকে যদি অফ করা যায় তাহলে মা তোমার ছকটা খুব একটা খারাপ ছিল না। এখন তুমি কতটা সিরিয়াস সেটা তোমার উপর নির্ভর করছে, এইটা অনেক আগে রেকটিফাই করে নেওয়া উচিত ছিল। তাহলে জীবনটা নিয়ে যে জুয়াটা তুমি খেলছো, তাহলে সেই জুয়া খেলার কিন্তু কখনো কোনো রকমের প্রয়োজন হতো না। যদি ভুল বলে থাকি তুমি আমায় ক্ষমা করো, কেননা এই কথাগুলো বলতেই হচ্ছে। এখন আজকের দিনে দাঁড়িয়ে জীবনটাকে প্রথমত হচ্ছে নিয়ম শৃঙ্খলার জায়গাটাও, ডিসিপ্লিনের জায়গাটাও তোমার মারাত্মক নেগেটিভ। এই জায়গাটাকে কিন্তু তোমাকে ক্ল্যারিফাই করতে হবে, রেকটিফাই করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ডিসিপ্লিন ছাড়াও একটা নেগেটিভ জায়গা হচ্ছে তোমার উদ্ধত্ত এবং তোমার নেচারটা। অ্যাডজাস্টমেন্টের অভাব হয়ে যাচ্ছে। শনি, মঙ্গল এবং চন্দ্রের অবস্থান, এবং শুক্রকে হিট করছে, সেই শুক্র রবিকে হিট করছে। তাহলে অ্যাডজাস্ট করার প্রবণতা, আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাচ্ছে। মানে আমি যেরকম চাই সেরকমই সবাইকে চলতে হবে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর তোমার দৃষ্টিভঙ্গির জায়গা 2 নম্বর ঘর বৃহস্পতি, 8-2 কানেকশন সমসপ্তমে। সুতরাং ঠিককে ভুল মনে হবে, ভুলকে ঠিক মনে হবে। নিজেকে ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু 4 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর ঘরে নেগেটিভ। তুমি সঠিক মতো নিজেকে তুলে ধরতেও পারছ না। এবং বুদ্ধিকে, বুধ 8 নম্বর 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে 10 নম্বর ঘরে নেগেটিভ, সঠিক মতন ব্যবহার করতে পারছো না। সবসময় কারোর সাথে ঝগড়া হচ্ছে, অ্যাডজাস্ট হচ্ছে না, মানে কেবল তারই দোষ তা নয়। তোমার আত্মসমালোচনা করা প্রয়োজন, স্ক্রুটিনি করার প্রয়োজন। সর্বপ্রথম প্রয়োজন এই গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে অফ করা। কেননা গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। এই গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে তুমি যদি অফ না করো, আমার কাছে ব্যারাকপুরের একটা চেম্বারে একটি মেয়ে ছিল, সে আমার একদম নিজের মেয়ের মতোই হয়ে গেছে। এখন বিয়েটা প্রায় ভেঙে যাচ্ছিল। এই এক্সাম্পলটা টানতে আমার ইচ্ছে করছে না, কিন্তু টানতেই হচ্ছে এই কারণের জন্যই। বিয়েটা প্রায় ভেঙে গেছে, মানে একদম ডিভোর্স হয়ে যাবে এরকম অবস্থায় এসেছিল মায়ের সাথে কাঁদতে কাঁদতে। সে কিন্তু আজকের দিনে সুন্দরভাবে ঘর সংসার করছে। আবার একটু খোটা মোটা লাগছিল, স্যার আমার খোটা মোটা লাগছে, যখনই ঠিক হয়ে গেছে তখন আর স্যারকে ভুলে গেছে। যদিও খুব সম্মান করে আমি জানি, কিন্তু আর আমাকে সেরকম ভাবে কোনো কিছু নয়। আবার স্যার আমার এরকম আবার একটু খোটা মোটা লাগছে, শুধুমাত্র কয়েকটি টিক্সের কথা বলে দিলাম, এইগুলো পালন করে, বলছে আবার ঠিক আছে সব। তাহলে গুরুর ভীষণ প্রয়োজন। আরো প্রয়োজন হচ্ছে যার দ্বারা আমি চালিত এবং পরিচালিত হচ্ছে সেটাকে রেকটিফাই করা। সেই সঙ্গে এটাও মাথায় রাখার প্রয়োজন আছে, রেকটিফিকেশন যেমন মাস্ট, সেরকম আমার দৃষ্টিভঙ্গি, আমি কিভাবে চলবো, এটাও ভীষণ প্রয়োজন। কেননা আমার সাংসারিক জীবনে, ব্যক্তিগত জীবন, প্রফেশনাল জীবন, টোটাল জীবন, যে কোনো ক্ষেত্রেই কিন্তু কখনো স্মুথ বা একভাবে কখনো চলে না। অনেক প্রতিবন্ধকতা আসতে পারে, অনেক আনন্যাচারাল অ্যাক্টিভিটিস, মানে তুমি সামনে দেখতে পাচ্ছ, কিভাবে সেইগুলোকে হ্যান্ডেল করবে। বা এমন অনেক সময় কিন্তু সিচুয়েশন আন্ডার কন্ট্রোল থাকে না, তখন নিজেকে কিভাবে কন্ট্রোল করব এবং কমিউনিকেশন স্কিলটাকে বাড়িয়ে, মানুষের সাথে অ্যাডজাস্ট করার ক্ষমতাটাকে বাড়িয়ে আমি কিভাবে সফল হব, কিভাবে সুখে থাকব, এই অঙ্কটা কিন্তু তোমাকে জানতেই হবে। এবং এই অঙ্কটা কোনো গুরু ছাড়া এই পৃথিবীতে কেউ তোমাকে বলতে পারবে না। তাই জন্য গুরুর প্রয়োজন, টিচারের প্রয়োজন, শিক্ষকের প্রয়োজন। আজকের মতন এইটুকুই। যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে এই প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে তুমি যেই হোয়াটসঅ্যাপে প্রেডিকশন করতে বলেছো সেই হোয়াটসঅ্যাপে তুমি তোমার প্রশ্ন জানাবে। আমার মনে হয় না আর কোনো প্রশ্ন তোমার থাকবে বলে। যদিও প্রশ্ন থাকে 24 ঘন্টার মধ্যে জানাবে হোয়াটসঅ্যাপ মারফত, আমি হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেব। এবং আমি আশা করব তোমার ছকের মধ্যে অনেক পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে। সুতরাং নেগেটিভিটিকে তুমি অফ করে অবশ্যই নিজের জীবনটাকে সুন্দর, সুস্থ, সমৃদ্ধশালী করে তুলবে। নমস্কার।